দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে আবার স্বাগত। আমি তোমাদের বাংলা শিক্ষক বিপুল স্যার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আগের দুটো ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের একটি গল্প ও একটি কবিতা আলোচনা করেছি। তোমরা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নেবে। চলো, আজকের ভিডিও হতে চলেছে তোমাদের একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধের নাম হারিয়ে যাওয়া কালিকলম। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নিই লেখক পরিচিতি। হারিয়ে যাওয়া কালিকলম কার লেখা? শ্রীপান্থের লেখা। বাংলার অন্যতম খ্যাতনামা লেখক ও প্রবন্ধকার নিখিল সরকার তার তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। এই যে লেখক শ্রীপান্থের প্রকৃত নাম হলো নিখিল সরকার, তার শ্রীপান্থ হলো তার ছদ্মনাম। তিনি ছদ্মনামে লিখতেন। তিনি দীর্ঘকাল বাংলার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সাথে যুক্ত ছিলেন। মানে আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি অনেকদিন যুক্ত ছিলেন। সাংবাদিক হিসেবে ভীষণভাবে সফল নিখিল সরকার তার ছদ্মনাম শ্রীপান্থ নামেই বেশি পরিচিত। তাহলে নিখিল সরকারের ছদ্মনাম কি? শ্রীপান্থ। তার লিখিত উল্লেখযোগ্য কয়েকটি বই হলো শ্রীপান্থের কলকাতা, দেবদাসী, ঠগি। যখন ছাপাখানা এলো 1978 সালে তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। 2004 সালে এই জনপ্রিয় প্রাবন্ধিকের মৃত্যু হয়। হারিয়ে যাওয়া কালিকলম, হারিয়ে যাওয়া কালি কলম, এখানে টাইপিং মিস্টেক আছে। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। এই যে লেখার জন্য কয়জনের প্রয়োজন? প্রাবন্ধিক বলেছেন যে কোনো লেখা লিখতে গেলে কালি কলম এবং মন এই তিনটা আবশ্যিক জিনিস। তারপরে কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। এই যে লেখক শ্রীপান্থ বা নিখিল সরকার যেখানে কাজ করেন সেটা লেখালেখির আপিস হওয়া সত্ত্বেও সেখানে কি নেই? কলম নেই। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। এই যে লেখক যেই অফিসে কাজ করেন সেখানে সবাই লেখক হওয়া সত্ত্বেও সেখানে কলম নেই। তাদের সামনে কি আছে? চৌকো আয়নার মতো একটা স্ক্রিন, অর্থাৎ কম্পিউটার রয়েছে। তারপরে দেখো, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। এই যে কম্পিউটারে টাইপরাইটারে লেখকরা যা টাইপ করছেন তাই তাই স্ক্রিনে ফুটে উঠছে। তারা একটু পর তাকাচ্ছেন সেদিকে লেখা ঠিক আছে কিনা। তারপরে দেখো, একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ, কলম কারো সঙ্গে কলম নেই। এই যে লেখক কি বলছেন? লেখক শ্রীপান্থ বলছেন তিনি যদি ভুল করে একদিন কলম নিয়ে যেতে ভুল করেন তাহলে কি হয়? বিপদ দেখা দেয়। যে কারো কাছে সেখানে কোনো কলম পাওয়া যায় না। যদি কোনো কলম পাওয়া যায় সে কলম দিয়ে লিখে লেখক নিজে শান্তি পান না। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আফিস সবাই বলে লেখালেখির আফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই যে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? প্রবাদ বাক্য, যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। যার কাছে কালি কলম কিছুই নেই সে নিজেকে পণ্ডিত বলে প্রমাণ করতে চায়। সে বলে যে আমার কাজ হলো লেখালেখি, আমি একজন পণ্ডিত মুন্সি। কালগুনে বুঝিবা আজ আমরাও তাই। লেখক বলেছেন তোমরাও সময় হলে বুঝতে পারবে যে কালি কলম কিভাবে দিনের দিন হারিয়ে যাচ্ছে। আমরা আজ যেটা বুঝতে পারছি। পরের পেজ, চলো দেখে নেই পরের পেজ। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের সম্পর্ক কী। এই যে প্রাবন্ধিক নিখিল সরকার বা শ্রীপান্থ, তিনি কি বলেছেন? যে তিনি গ্রামের ছেলে।
আর তার মতো 50-60 বছর আগে যারা গ্রামের অজপাড়া গায়ে জন্মগ্রহণ করেছে তারা বুঝবেন যে কালির সঙ্গে গ্রামের ছেলেদের সম্পর্কটা কী, গ্রামের ছেলেরা কিভাবে কালি কলম নিজের হাতে তৈরি করে লেখালেখি করতো। আমরা কালি তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। এই যে লেখক কিভাবে কালি তৈরি করতেন, রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছেন কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। এই যে লেখক শ্রীপান্থ কালি কলম তৈরি করতেন, কলম তৈরি করার পদ্ধতি কি বড়দের কাছ থেকে শিখে নিতেন। তারপর তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, কোথাও পড়বে না লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। এই যে লেখক শ্রীপান্থ শৈশবের বা অতীতের স্মৃতি আমাদের সামনে তুলে ধরছেন। অতীতে তারা কি করতেন, লেখার পাত্র বলতে এখন আমরা যেমন খাতায় লিখি, তারা কি করতেন কলা পাতায় লিখতেন। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম ট্যাক্স করতাম। লেখক শ্রীপান্থ কিসের মধ্যে হোম ট্যাক্স করতেন, কলা পাতার মধ্যে। তারপরে আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। এই যে লেখক শ্রীপান্থ কলা পাতায় করে হোম ট্যাক্স করতেন আর স্কুলে দেখাতেন, দেখানোর পর মাস্টারমশাই কি সেটার আড়াআড়িভাবে কেটে দিত। আর কেটে দেওয়ার পরে তা নিয়ে ফেরার পথে তারা কি করতেন, এই যে হোম ট্যাক্সের কলা পাতাটি কী করতেন পুকুরে ফেলে দিয়ে আসতেন। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। অক্ষর জ্ঞানহীন যে মানুষটা লেখাপড়া জানে না, যার কোনো অক্ষর জ্ঞান নেই, তার কাছে কি ক অক্ষর হলো গোমাংসের সমান বা গরুর মাংসের সমান। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। এই যে লেখক শ্রীপান্থ তার হোম ট্যাক্সের কলা পাতার খাতায় কেন পুকুরে ফেলে দিত, যে গরুর খাদ্য হলো কলা পাতা, আর গরু যদি কোনো অক্ষর খেয়ে নেয় সেটা কি পাপ, তাই পুকুরে ফেলে দিত। পরে পেজ দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। এই যে লেখক শ্রীপান্থ বা নিখিল সরকার শুধু যে কলম নিজের হাতে তৈরি করেছেন তা নয়, কালিও নিজেরাই তৈরি করেছেন। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। যদি প্রশ্ন থাকে এই যে লেখক শ্রীপান্থকে বা লেখকদের কালি তৈরিতে কারা সাহায্য করতো, মা পিসি দিদিরাও। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছেড়ে মসি। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছেড়ে মসি। প্রাচীনেরা যারা বয়স্ক হয়ে গেছেন তারা কি বলতেন, কালি তৈরির একটা পদ্ধতি তিল ত্রিফলা শিমুল ছালা। তিলের সঙ্গে ত্রিফলা মানে আমলকি হরিতকি বহেরা, শিমুল ছালা শিমুলের ছাল, ছাগ দুগ্ধে করি মেলা এই যে ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছেড়ে বসি। মানে এমন হবে কালিটা যে পত্রটা ছিঁড়ে যাবে কিন্তু কালিটা উঠে যাবে না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, তাদের বলতে কাদের, এই যে প্রাচীনদের। তারপরে দেখো আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। এই লাইনটা তুলে তোমাদের বড় প্রশ্ন হয়, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। লেখকদের কালি তৈরির পদ্ধতিটি বর্ণনা করো। দেখো বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। মানে বাড়িতে রান্না হতো কিসে, কাঠের উনুনের মধ্যে কাঠ দিয়ে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হতো। এই যে কড়াইয়ের নিচে অনেকটা কি কালি জমতো, সেই কালিটা কি করা হতো, লাউ পাতা দিয়ে ঘষে তুলে তা একটা বাটিতে গুলিয়ে তা কালি তৈরি করা হতো, নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। মানে এই যে নিজেরা লেখকরা সহজ কালি তৈরি পদ্ধতির মধ্যে যারা ছিল কি ওস্তাদ, যারা ভালোভাবে জানতো, তারা কি করতো ওই কালির সঙ্গে হরিতকি মেশাতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। আতপ চাল কেন মেশাতো, আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওখানে মেশাতো। আতপ চাল অনেকটা বাটলে আঠা আঠা হবে, তাই কালিটাও আঠা হবে। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার
দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে সেঁকা দেওয়া হতো। অল্প অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি, দোয়াত মানে মাটির দোয়াত, মানে তখনকার দিনে দোয়াত কিসে পাওয়া যেত? মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা। কলাপাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এখান থেকে প্রশ্ন হয়, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকদের লেখালেখির সরঞ্জাম কি ছিল? এই যে লেখালেখির সরঞ্জাম হলো বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি আর কলাপাতা। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। আমাদের বলতে কার? লেখক শ্রীপান্থদের। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এই যে লেখক শ্রীপান্থ তার অতীতের স্মৃতি মনে করছেন, যে অনেক দিন যেই কালি কলম তিনি ব্যবহার করে আসছেন সহজ পদ্ধতি, সেগুলো কি দিনের দিন তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে কালি কলম সব হারিয়ে যাচ্ছে। তাই তার কি আফসোস হওয়ার কথা, দুঃখ হওয়ার কথা। দেখো পরে পেজ দেখে নেওয়া যায়। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফেনিসিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। এই যে লেখক কি ভাবছে, কল্পনা করছে, তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মগ্রহণ করতেন এবং প্রাচীন মিশরে, সুমেরীয়, ফিনিশিয়ানে জন্মগ্রহণ করতেন, তিনি কী করতেন? নীল নদের তীর থেকে নলখাগড়া তুলে নিয়ে আসতেন এবং সেটা দিয়ে কলম বানাতেন। নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার সেই আমার কলম। এই যে ফিনিশিওরা কী করতো? বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে এনে তা দিয়ে কলম তৈরি করতো। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার। এই যে রোম সাম্রাজ্যের অধীশ্বর কে ছিলেন? জুলিয়াস সিজার। তা হলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন হয়, যার স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকা, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। সিজার বলতে জুলিয়াস সিজার কি করেছিল? জুলিয়াস সিজার রোমের অধীশ্বর বা রোমের সম্রাট কি করেছিল? কাসকাকে, তার প্রেমিকাকে একটা কলম দিয়ে আঘাত করেছিল, যেই কলমটার নাম কি ছিল? স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। এই যে কলম একসময় কি খুনিরও ভূমিকা পালন করতে পারে। চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে তুলিতে। এই লাইনটা দিয়ে প্রশ্ন থাকে, চীনারা কি দিয়ে লিখে আসছে? চীনারা চিরকাল তুলিতে লিখে আসছে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তাদের বাদ দিলে বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা কি? শুধু সর্বার্থেই, সব অর্থেই কি শলাকাই ছিল। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। শলাকাগুলো কিসের তৈরি? বাঁশের হোক, নলখাগড়া, পাখির পালক আর ব্রোঞ্জের। চলো এবার পরে পেজ দেখে নিই। দেখো, এখন স্কুলে ছেলেমেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। এই যে দিনের দিন যত সভ্যতা উন্নত হচ্ছে, মানুষ তত কি উন্নত হচ্ছে। উন্নতির সঙ্গে সঙ্গে আগেকার দিনে যেমন কলম অল্প একজন বাচ্চার হাতে হয়তো একটা দুটো কলম থাকতো, এখনকার ছেলেমেয়েদের হাতে কি তহবিলে অনেক রকমারি কলম, বিভিন্ন ধরনের, অনেক দামের, বিভিন্ন রকম দামের কলম দেখতে পাওয়া যায়। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। এই যে কি বলছে, গ্রামেও হয়তো আজ বাঁশের কঞ্চির কলম খুঁজে পাওয়া যাবে না, সত্যি পাওয়া যায় না। গ্রামেও তোমরা দেখবে যে বাঁশের কঞ্চির কলম আর কেউ ব্যবহার করছে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। এই প্রশ্নটা মাধ্যমিক 2024 চলে এসেছে, মানে খাগের কলম কখন ব্যবহার করা হয়? সরস্বতী পুজোর সময়। কাচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা কলমের বল পেনের বদলে খাগের কলম, পালকের কলম আর চোখে পড়ে না। আর
তার ইংরেজি নাম কুইল। তাহলে এখানে প্রশ্ন থাকে পালকের কলমের ইংরেজি নাম কি? কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতো, বাবু কুল বাবু কুইল ডাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। এখন যদি তোমরা পালকের কলম দেখতে চাও তাহলে পুরনো দিনের যে তৈলচিত্রগুলো, পুরনো দিনের যে ছবিগুলো আছে সেগুলোতে বা ফটোগ্রাফে দেখতে হবে। এবারে পরে পেজ দেখো। পালকের কলম তো দূর স্থান, দোয়াত কলম বা আজ কোথায় কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম। এই যে পালকের কলম তো দূরের কথা, কি বলছে দোয়াত কলমই আজকাল দেখা যায় না, কিন্তু কোনো কোনো অফিসে দোয়াত কলম দেখা যায়, যেটা কি ওখানে সাজানো হয়েছে, যেটা নকল। কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। কিন্তু ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা। এই যে এখানে ফেরিওয়ালার প্রসঙ্গ এসেছে, কোন ফেরিওয়ালা? কলমের ফেরিওয়ালা। কি বলেছে? একজন বিদেশি সাংবাদিক লিখেছে, কলকাতার চৌরঙ্গির পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা হলো কলম বিক্রি। এই যে কলকাতার চৌরঙ্গির পথে যে ফেরিওয়ালাদের দেখতে পাওয়া যায়, তাদের প্রতি 3 জনের মধ্যে অন্তত একজন ফেরিওয়ালা হলো কলম বিক্রেতা। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। সস্তায় চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটেই কলম। মানে আগে প্রত্যেকে কলম ব্যবহার করতে পারতো না, অনেক দাম থাকায় অনেকে, এখন প্রত্যেকের কলমে দেখা যায়। শুধু কি পকেটে? পণ্ডিত মশাই কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন হতে পারে, পণ্ডিত মশাইয়ের কলম কী জন্য বিখ্যাত ছিল? কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। দার্শনিক কাকে বলে? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তাকে কি বলা হয়? দার্শনিক। এবার দেখো, ছেলেবেলায় একজন দারোগাবাবু দেখেছিলাম যার কলম ছিল, ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। মানে লেখক শ্রীকান্ত কি বলছে, ছেলেবেলায় এক দারোগাবাবুকে দেখেছিল যার কলম কি কানে নয় পায়ের মোজায় গোজা ছিল। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো রয়েছে। আজকাল অনেক আধুনিক ছেলেকে দেখা যায় যারা কি করে, কলমটাকে বুক পকেটে নয় কাঁধের একটা ছোট পকেট থাকে সেখানে গুজে রেখে দেয়। তারপরে দেখো, কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে। এই যে চুলে কলম ধারণ করা, মানে মেয়েরা চুলে কলম ধারণ করে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। এই যে মেয়েরা হয়তো ভিড়ের ট্রামে বাসে যাচ্ছে, তাদের খোপাটা নষ্ট হয়ে যেতে পারে, তাই তারা কি করে, খোপার মধ্যে একটা কলম ধারণ করে। দেখো, মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। ধরো বাসে তুমি যাচ্ছ, যেতে যেতে দেখতে পাবে কোনো মহিলার খোপার মধ্যে হয়তো একটা কলম দেখতে পাচ্ছ। তারপর দেখো, বিস্ফোরণ বিস্ফোরণ কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। এক সময় বলা হতো, এটা একটা প্রবাদ বাক্য ছিল, যে কলমে কায়স্থ চেনা যায়, যাদের লেখালেখির কাজ তাদের কাছে কলম থাকে। গোফেতে কি চেনা যায়? যারা রাজার ছেলে রাজপুত, তারা কি, তাদের বড় বড় গোপ থাকতো। কিন্তু এখন সবাই গোপ রাখে। এখন কলম কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কি বলছে? কলম আর গোপ এখন কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখন অনেককে দেখা যাবে হয়তো কালীর অক্ষর নাই পেটে, হয়তো শিক্ষা তার ঠিকমতো নেই, কিন্তু সে কি করছে, কালীঘাটে চণ্ডী পাঠ করছে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। লেখক কি বলছে, প্রাবন্ধিক শ্রীপান্থ বলছে যে এখনকার কার পেটে কত অক্ষর, কে কতটা শিক্ষিত, কার পেটে কতটা অক্ষর আছে, সেই ভাবনাটা যাদের তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। মানে আমরা তো জানি এই যে আমাদের দেশে কি এখন সবাই স্বাক্ষর, আর কলম এখন সার্বজনীন, এখন কলম সবাই ব্যবহার করতে পারে, সার্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন
এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। মানে কলম, আজকের দিনে কলম এতটাই সস্তা, এতটাই সহজলভ্য হয়ে গেছে যে যারা পকেটমার, হাত সাফাই যাদের কাজ, তারাও এখন আর কি কলম হাত সাফাই করে না বা পকেট কলম চুরি করে না। কলম তাদের কাছেও আজ অস্পৃশ্য শো, মানে কাদের কাছে কলম অস্পৃশ্য শো? যারা পকেট মার তারাও এখন আর কলম স্পর্শ করে না। এই লাইন দিয়ে তোমাদের বড় প্রশ্ন থাকতে পারে। চলো ভিডিওটা আর না বাড়িয়ে আজকে হারিয়ে যাওয়া কালি কলম তোমাদের এখানেই শেষ করছি ভিডিওটা। তাই যারা দূর দূরান্ত থেকে আমাদের চ্যানেলটি ফলো করছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এর পরের একটি ভিডিওতে আমি তোমাদের জন্য হারিয়ে যাওয়া কালি কলমের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ।